চিত্তচিরে চৈত্র মাস পর্ব 16 লিখেছেন মমসা। চিত্রার মুখের রাজ্যের বিস্ময়। ওহিয়াপা তার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। ওহিয়াপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব? ওহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বোলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময় মাখা মুখ পানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মিললেই যেন সে কত কথা বলতে পারবে না। তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ। এতদিনের জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের উপর অত্যাচার চালানো হয়, অথচ ওহি নিজেই মনের উপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্তি ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেলল ওহি, দীর্ঘণ্ঠে বলল, ভাবিস না তোর উপর হিংসে থেকে করেছিস এসব। তোর উপর হিংসে করার কিছু নেই, বরং মায়া করার মতন বহু কিছু আছে। তবে আমার মায়া কম, কাকপক্ষীতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহিয়াপার কথার আগামাথা কিছুই বোঝেনি চিত্রা, কেবল ফেলফেল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহিয়াপা কি বলছে, ওহিয়াপা কি জানে? আপা, তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহি কিঞ্চিৎ হাসল, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এ কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আধারিয়া জীবনের গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সে গল্প। ওহিয়াপার মৃত্যুর গল্প শুনিনিস খুব যতনে। কেউ তো আর জানল না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল ওহির দিকে। আপাকে আজ যেন ঠিক চেনা যাচ্ছে না। কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠছে। এটা কি সত্যি ওহিয়াপা? আর এই সদাগর বাড়ির নক্ষত্রমালা যে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথায় থেই হারালো। দুজনই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট এটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ, আর ক্লান্ত মুখশ্রীর বাহারের দিকে। চিত্রা এবং ওহি দুজনকেই অবাক হলো বাহারকে দেখে। এ সময়ে এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজনেই উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো এসব জায়গায় তেমন দেখা যায় না। আসলে চিত্রা ফুচকা খেতে পছন্দ করে, তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। ওহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকিয়ে রইল ওহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আর মোড়া ভেঙে বলল, তা বেশ ভালো তো। তোমাদের মধ্যে এত মহব্বত তো ঠিক দেখা যায় না, একবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হাহা করে উদ্ভটভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের উদ্ভট হাসির তালে তাল মেলালো ওহিও। অথচ এমন একটাও বিদ্ঘুটের ঠাট্টা অন্য কেউ করলে ওহিয়াপা তাকে এখানেই উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল ওহিয়াপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যে ফুচকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসে বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। ওহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা এতক্ষণ তার দিকে তাকিয়ে ছিল বিদায় দুজনের চোখে চোখ পড়ল। বাহার সাথে সাথেই চোখ ঘুরিয়ে নিলেন। এত ছোট হয়ে এলো চিত্রার মন, কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নেব নাকি কাঁধে করে? বাহারের উদ্ঘট কথার ভঙ্গিতে আবারও হেসে ফেলল ওহি। মুখ চেপে বলল, আপাতত রিস্কা করে নিলেই হবে। চিত্রা মুখ ফুলালো আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, আপা, তোমার না বাড়ি যাওয়ার কথা? তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল। চিত্রার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে ফিসফিস করে বলল,
দরকারি কাজে যাব, টাকাটা রাখ, রিস্কা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহম্মকের মতো মাথা দুলালো। ওই ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল, যেন তার কাজটা কত জরুরি, এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে ওই। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ, কেবল বাহার আর চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এই মিশে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাই গিটারের করুণ সুরের কথা, মাঝরাত্রিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়, তাহলে তো আর মন্দ হয় না। সবাইকে কি আর একজন নামে পাওয়া যায়? বাহার ভাই না হয় ওহির এক জীবনে অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস, শোনেন প্লিজ, সিঙ্গেল আছেন কি? ওহির ধ্যান ভাঙল। মনে হলো তাকে উদ্দেশ্য করেই যেন কেউ গানটা গাইল। পথচারী কয়েকজন আর চোখে চাইল। ওই ঘুরে পেছনে তাকাতেই খুব পরিচিত মুখটা বেশি উঠল। ওই অবাক কণ্ঠে বলল, আপনি? গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠাম দেহি পুরুষটা মুচকি হাসল, মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ মিস, আমিই গাইলাম। ওহির চোখে মুখে বিস্ময় ছাপিয়ে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন? গত পরশুই তো দেখলাম আপনাকে, কালো জামা পরনে, গুলগুল চশমায় মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না ওহির। এমন একটা ছেলের জন্য কি না চাচা চিত্রার বিয়ে ঠিক করেছে? ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। ওহির চোখ মুখ কোচকানো ভঙ্গিমা দেখেই নওশাদ হয়তো কিছু আন্দাজ করল। তাই তো বেশ ঠাট্টা স্বরে বলল, আপনি কি আমার চরম অভদ্র ভাবছেন মিস? ওহি নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। নওশাদ ছেলেটাকে অভদ্র কখনই মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবুও তার অহেতুক ঠাট্টাটা ওহির পছন্দ হয়নি, কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। ওহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসলো নওশাদ। ক্ষীণস্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোর শত আলোকবর্ষ পথ। রিস্কার হুড ওঠানো, গতি মধ্যম, চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই, চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রায় কত কথার ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু আজ তার মনে ভীষণ শোক, কথা বলা যাবে না। আর এ পাষাণ্ড পুরুষের সাথে তো আরও আগে কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুক ফুল হাসছে অনবরত। রিস্কার ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার। বরাবরের মতো গা ছাড়া ভাবে বলল, তার রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালে না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়? হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার। ছোট্ট একটা শ্বাস ফেলে সে। বুকের ভেতরে ভারী ভারী হয়ে উঠে কষ্টরা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরালো চিত্রার চিত্তে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর ছিল। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করল সর্বাঙ্গে। চিত্রা চোখ সরিয়ে নিল। বাহারের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল, অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক। পরমানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গম্ভীরতা। কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করল অষ্টাদশীর হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদ্বয়। বাহার ছোট্ট ধমক দিয়ে বলল, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে সস্তা বানিও না। নিজের সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি?
বাহার ভাই, তো রাগ করেই থাকো, আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোনো দিন যেন যেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শোনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রা, সাথে তাজ্জবও বনে গেল। ততক্ষণে রিস্কা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেলে ধরবো না বাহার ভাই, সবাই তো সবটার মূল্য দিতে জানে না, আমি ভুলেই গেছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের। সে বরং বেশ গা ছাড়া ভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখে অভিমান মানায়, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট্ট একটা শ্বাস ফেলে দীর্ঘশ্বাসের হাহাকার বেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানায়, যার বাঁচা মরার ঠিক নেই। আফসোস গুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে। জীবন দিলা কাঞ্চাবাসের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজার বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট। এখানেই শেষ চিত্তচিরে চৈত্র মাস, পর্ব 16।